হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছো। তো আজকে যে ভিডিওটা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, এই ভিডিওটা আমি তোমাদের উদ্দেশ্যে বানাচ্ছি। তো যারা মানে অলরেডি আমাকে কমেন্ট করেছো যে দাদা তুমি তোমার লাইফের যে হিস্টোরি আছে সেই হিস্টোরি নিয়ে যদি একটুখানি বলতেন খুব ভালো হতো। তো অনেকে আমাকে পার্সোনালি রিকোয়েস্ট করেছে, তো আমি তাদের জন্য বা সবার জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি। তো কাদের কীরকম লাগবে আমি তো জানি না। তো আমি আমি যেরকমভাবে লাইফটা লিড করেছি, আমি যেরকমভাবে নিজের লাইফটা আমি কাটিয়েছি, তো আমি সেইটা নিয়ে ভিডিওটা আমি বানাতে চলেছি। তো যারা যারা পড়াশোনা করছো, বিশেষ করে যারা ভাবছো যে পড়াশোনা করে নিজে পায়ে এস্টাবলিশ হবে, ঠিক আছে, তো কিছু একটা করবে লাইফে, ঠিক আছে, তাদের জন্যই ভিডিওটা। বিশেষ করে যারা গভর্নমেন্ট জবের জন্য পড়াশোনা করছো তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা। তো সবাইকেই বলছি যে যেমন আমার লাইফটা নিয়ে আমি বলছি, আমি বেশি বড় করব না ভিডিওটা, আমি সংক্ষেপে বলবো। তো 2010 সালে আমি মাধ্যমিক দিই। 2010 সালে মাধ্যমিক দেওয়ার সময় আমার ফ্যামিলি কন্ডিশন খুবই খারাপ ছিল। সেই সময় আমার বাবা অসুস্থ ছিল, তো প্রচণ্ড অসুস্থ, মানে বিছানায় শয্যাশায়ী সেরকম অসুস্থ। তো 2010 সালে আমার জীবনের প্রথম পরীক্ষা, একটা ছেলের জীবনের প্রথম পরীক্ষা হয় মাধ্যমিক। তো সেই পরীক্ষার সময় আমি আমার মানে বাড়ির কাউকে পাশে পাইনি। তো আমার মা হাউসওয়াইফ, এমনি আমার বাবা তখন অসুস্থ হয়ে পড়েছিল, মাই মানে দেখাশোনা করছিল বাবাকে। তো 2010 সালে আমার মাধ্যমিক দেওয়া হয়ে গেল। মাধ্যমিক দেওয়ার পর তো আমি ভাবি যে আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করব। তো 3টে স্ট্রিম তো মেন আমাদের ডব্লিউবিবিএসসি বোর্ডের 3টে স্ট্রিম যে মেন থাকে, মানে WBCHSC মানে উচ্চ মাধ্যমিকের ওপর। তো একটা আর্টস, কমার্স, সায়েন্স। তো আমি প্রথমে ভেবেছিলাম সায়েন্স নিয়েই পড়বো। তো সায়েন্স নিয়ে পড়বো যখন ভেবেছিলাম, তো তখন আমি নিজের মনকে সেইভাবে আমি সেট করেছিলাম, নিজের মনকে, যে আমি সায়েন্স নিয়েই পড়বো। তো পড়া অলরেডি শুরু করে দিয়েছিলাম, সায়েন্স নিয়ে পড়া, টিউশন পড়া শুরু করে দিয়েছিলাম। তো পড়তে পড়তে আমার একটুখানি শুধু কেমিস্ট্রিটা একটু বুঝতে অসুবিধা হচ্ছিলো, কিন্তু কেমিস্ট্রি মাস্টার যদি চেঞ্জ করতাম, মানে টিউশন যার কাছে পড়তে যেতাম, তাহলে আমি মানে অনেকটা রিকভার করে ফেলতাম। কিন্তু মেন সমস্যা তো সেটা নয়, মেন সমস্যা হচ্ছে আমার ফিনান্সিয়াল কন্ডিশন এতটাই খারাপ হয়েছিল যে যার জন্য আমি বাধ্য হয়ে সায়েন্সে পড়াটা আমি ছেড়ে দিলাম। ছেড়ে আমি ভেবেছিলাম যে কমার্সে পড়বো, যখন সায়েন্স পড়ছি না তাহলে কমার্সে পড়বো। কিন্তু কমার্সেও পড়া হলো না, বাড়ি থেকে বললো যে কমার্সেও খরচা আছে, পারবে না পড়াতে। তো আমাকে আর্টস নিয়ে পড়তে হলো, কিন্তু আমার ইচ্ছা ছিল সায়েন্স নিয়ে পড়ার, প্রথম ইচ্ছা ছিল, না হলে কমার্স নিয়ে পড়বো। কিন্তু আমার কোনো দুটো ইচ্ছেই সম্পূর্ণ হলো না, পড়লাম সেই আর্টস নিয়ে। ইতিহাস, ভূগোল, তারপরে হচ্ছে সংস্কৃত, পল সায়েন্স, তারপরে এডুকেশন, এই সমস্ত সাবজেক্টগুলো ছিল না। আমার এডুকেশনটা ছিল না, এডুকেশন বদলে আমার ছিল এনভায়রনমেন্ট সায়েন্স আর কম্পিউটার অ্যাপ্লিকেশন, এগুলো ছিল। তো উচ্চ মাধ্যমিক পাস করলাম, ফার্স্ট ডিভিশনেই করলাম, 60% প্রায় নাম্বার পেয়ে পাস করলাম। উচ্চ মাধ্যমিক 2012 সালে দেওয়ার পর ভাবনা চিন্তা করি, মানে উচ্চ মাধ্যমিক যখন লাস্ট ইয়ার ছিল, মানে যখন 11-12টা যখন পড়ছিলাম, তো তখন পড়তে পড়তেই ভাবলাম যে কি পড়াশোনা করা যায়। তো আমাদের গ্রামে একজন দাদা আইটিআই পড়েছে, আইটিআই পড়ে সে এখন বর্তমানে বিএসএফে চাকরি করে। তো সে আমাকে সাজেস্ট করে যে আইটিআই পড়তে। তো আমি আইটিআই পড়ার জন্য অলরেডি ফর্ম ফিল আপ করা শুরু করি উচ্চ মাধ্যমিক দেওয়ার পর। তো আইটিআই পড়বো, ভাবি আমি কোথায় আইটিআই করবো, অনেক কলেজে আইটিআই ফর্ম তুলি। তো তখন তো আইটিআই তো এত খরচ ছিল না, সম্ভবত গভর্নমেন্টে পড়লে তো অনেকটাই খরচ কম, আর প্রাইভেটে পড়লেও খুব একটা বেশি খরচ ছিল না, ঠিক আছে, খুব বেশি হলে 20,000 টাকা খরচা। তো আমি রামকৃষ্ণ মিশনে আইটিআই করবো বলে মনস্থির করি। তো প্রথম বছর রামকৃষ্ণ মিশনে পরীক্ষা দিই 2012 সালে। তো ওখানে পরীক্ষা দিয়ে অ্যাডমিশন নিতে হয় পরীক্ষায় পাস করলে। তো রামকৃষ্ণ মিশনে আমি পরীক্ষা দিই, পরীক্ষা দেওয়ার পর আমি পাস করি, লেখাতে পাস করি, কিন্তু মৌখিকে কেটে যাই। তো তার পরের বছরও ট্রাই করি, তখন কিন্তু কী করবো, 2012 সাল। এবার যেহেতু রামকৃষ্ণ মিশনেই পড়বো মনস্থির করেছি, যে মন থেকে ভেবেছি পড়লে যদি আইটিআই পড়তেই হয় রামকৃষ্ণ মিশনেই পড়বো। তো তারপরে সেই মনস্থির করার পর মানে যেহেতু হলো না, তো 2012 সালে আমি তখন হরিপাল কলেজে, আমাদের যে হরিপাল বিবেকানন্দ মহাবিদ্যালয় কলেজ আছে, আমি তো হরিপালে আমার বাড়ি অ্যাকচুয়াল। তো ওখানে আমি ভর্তি হয়ে যাই। হরিপালে আমি পাশে বিএ পাশে আমি পড়াশোনা করি। তো বিএ পাশে পড়াশোনা করার পর
বিএ পাসে পড়াশোনা মানে ভর্তি হয়ে যাওয়ার পর তো আমি মানে ভাবি যে কী করছি আমার ভালো লাগছে না, মানে এইভাবে পড়াশোনাটা, মানে এরকম পড়াশোনা করতে আমার ভালো লাগছে না, মানে না তো জীবনের কোনো এম আছে, না জীবনের কোনো মিশন লক্ষ্য কিচ্ছু নেই, মানে এরকম একটা আর্টস নিয়ে পড়ছি, জেনারেলে পাস করছি, তার কোনো মানে কিছু ভ্যালু নেই। তো ভালো লাগতো না সত্যি, পড়াশোনাটাকে কোনো এনজয় করতে পারতাম না। প্রাইভেটে পড়তে যেতাম, একটা লোকাল প্রাইভেটে পড়তাম, সেখানে সেই গ্র্যাজুয়েশন লেভেলে সব সাবজেক্টগুলো পড়ায় আর কি, কিন্তু ভালো লাগতো না। কিন্তু আমি আবার সেই পরের বছরে অপেক্ষায় ছিলাম যে প্রত্যেক বছর সেই এপ্রিল মে মাস করে তো আইটিআই ফর্মগুলো বেরোয়, তো তখনই আমি আবার আইটিআইয়ের জন্য ফর্ম তুলি। তখন সত্যি কথা বলতে গেলে আইটিআইয়ের প্রচণ্ড ডিম্যান্ড ছিল। আইটিআইয়ের প্রচণ্ড ডিম্যান্ড ছিল বলতে মানে কীরকম ডিম্যান্ড, মানে তখন আইটিআইটা এত কেউ করেনি, ঠিক আছে? যে আইটিআই তখন মানে যদি কেউ কেউ করতো তার মানে চাকরি নিশ্চিত একদম, ঠিক আছে? গভর্নমেন্টে বলো বা প্রাইভেটে বলো, গভর্নমেন্টে একটু পড়াশোনা করলেই তার চাকরি নিশ্চিত। তো এখন বর্তমানে যেটা এসে দাঁড়িয়েছে যে তুমি মানে এখন ঘরে ঘরে আইটিআই, তুমি আইটিআই করেছো মানে তুমি এমন কিছু দেশ উদ্ধার করে ফেলুনি, ঠিক আছে? তো তখন আইটিআই মানে করেছে মানে একটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার, ঠিক আছে? তো এরকম একটা ব্যাপার ছিল। তো তো 2012 সালে আর হলো না, 13 সালেও মানে চেষ্টা করেছিলাম, লেখা পরীক্ষাতেও পাস করতে পারিনি, ঠিক আছে? 14 সালে আবার পরীক্ষা দিলাম, 14 সালে পরীক্ষা দিলাম, পাস করলাম, লেখাও পাস করলাম, মৌখিকও পাস করলাম, করে তারপরে অ্যাডমিশন ভর্তি হলাম। তখন আমরা যখন ভর্তি হই তখন 10,000 টাকা ছিল অ্যাডমিশন ফিস, কিন্তু আমাদের সেমিস্টার ফিস রাউন্ড ফিগারে টোটাল 14,000 টাকা আমাদের খরচা হয়েছিল, মানে 2016 সালে পাস আউট। তো 2016 সালে পাস আউটের পর তারপরে কলেজ ক্যাম্পাসিংয়ে আমি একবার ব্যাঙ্গালোরে গেছিলাম। তো ব্যাঙ্গালোরে একটা কোম্পানিতে, প্রাইভেট কোম্পানিতে জব করছিলাম, তো সেখানে 7,000 মাইনে, 7,000, ঠিক আছে? মাইনেতে আমি জবটা করেছিলাম বলতে 1-1.5 মাস মতো করেছিলাম, কিন্তু থাকা খাওয়ার খুব প্রবলেমের জন্য আমি জবটা ছাড়তে বাধ্য হয়েছিলাম। তারপরে এসে কলকাতায় নানা কাজ খুঁজতে শুরু করলাম, ছোটোখাটো বিভিন্ন কোম্পানিতে কাজ পাচ্ছিলাম, কিন্তু মনের মতো কাজ হচ্ছে না, মানে মনের মতো, মন থেকে মানে স্যাটিসফাই হচ্ছি না যে এই কাজটা করে আমি স্যাটিসফাই। তো 2016 থেকে মানে 19 সাল এভাবেই গেল, মানে এদিক ওদিক বিভিন্ন কোম্পানি ওই 2 মাস 6 মাস 4 মাস করতে করতে হয়ে গেল 2019 সাল। তো 2019 সালে আমি একটা প্রাইভেট কোম্পানি বলে এমএনসি কোম্পানি, রেলের প্রাইভেট কোম্পানি, একটা রেলওয়ে প্রজেক্টের উপর ওরা কাজ করে, ভালো কোম্পানি, খুবই ভালো কোম্পানি বলতে গেলে, যারা আইটিআই পড়ছে তাদের জন্য মানে বেস্ট প্রাইভেট কোম্পানি হিসাবে ওটাই ঠিক আছে, খুব বেস্ট, ঠিক আছে? ইলেকট্রিক্যাল নিয়ে বা ইলেকট্রনিক্স নিয়ে যারা পড়ছে তাদের জন্য তো খুবই ভালো, স্যালারি প্যাকেজটাও খুব ভালো, স্টার্টিংয়ে ফ্রেশারদেরকে খুবই ভালো মাইনে দেয় এবং ভালো করে কাজ শিখিয়ে পড়িয়ে নেয়। তো সেই কোম্পানিটায় আমি পেয়েছিলাম। তো কোভিডের সময় আবার সেই কোম্পানিটা কী করলো না, যারা যারা ট্রেনিংয়ে ছিল সবাইকে, প্রবেশন বা ট্রেনিংয়ে ছিল তাদেরকে সবাইকে প্রায় একটা সার্টিফিকেট ধরিয়ে বার করে দিল, মানে টার্মিনেট করার মতনই বলতে গেলে, ওরা ঘুরিয়ে পেঁচিয়ে পলিটিক্স করে ওটাকে রেজিগনেশন দেওয়া করিয়েছে এমপ্লয়ীদের, সেটা আমারও হয়েছিল। তো 2020 সালে আমার চলে যায়, এই জবটাও চলে যায়। তো আমি সত্যি এবার ভাবি যে তাহলে তো কী, মানে প্রাইভেট কোম্পানির তো কাজের কোনো সিকিউরিটি নেই, কাজের কোনো সিকিউরিটি, একটা জব চলে গেল, এইভাবে একটা জব চলে গেল, তাহলে আমার কী হবে, তাহলে কী করে কী করবো, আমি লাইফে কী করবো? আর দেখতে দেখতে আমার এজটাও অনেকটা বেড়ে গেল, হয়ে গেল আমার প্রায় 27 বছর 28 বছর বয়স, ঠিক আছে? তো 2022 সালে মানে এবার কোভিড কাটতে কাটতেই প্রায় 2 বছর হয়ে গেল, 1.5-2 বছর, ভ্যাকসিন ট্যাকসিন সব টোটাল নিতে নিতেই 2 বছর হয়ে গেল, অনেকেই জানো তার তোমরা, ঠিক আছে? তো 2022 সালে আমি কী করি না, 2018 সালে একটা রেলের ভ্যাকান্সি বেরিয়েছিল, সেই সময় কী হয়েছিল, 2018 সালের গল্পটা বলছি, 2018 সালে রেলের ভ্যাকান্সি আমি মানে সবার মুখে শুনে আসি যে সরকারি চাকরি ওই সোর্স বা ইনকাম, মানে সোর্স বা টাকা পয়সা থাকলেই ঘুষ দিয়ে চাকরি হয়, এইটাই আমি বরাবরই জেনে এসেছি, আমার মানে ধারণাটাই এটা ছিল, মনের মধ্যে একটা বীজ বপন হয়ে গেছিলো যে সরকারি চাকরি মানেই টাকা দিয়ে হয়, বা যদি তুমি পড়াশোনা বা এসবের কোনো মূল্য নেই, যদি তোমার বাপ কাকারা যদি কোনো তোমাদের পার্টি বা সোর্স যদি থাকে তাহলে সেখান থেকেই চাকরিটা হয়, আমি এটাই ভাবতাম। তো সেই জন্য আমি কোনো রকম, আর কেউ আমার মনের মধ্যে সেই আগুনটা জ্বালায়ও নি, সত্যি কথা বলতে সেই মোটিভেশনটাই করেনি, ঠিক আছে? তো 2022 সালে তো আমি তারপরে আস্তে আস্তে দেখি যে আমার মানে জুনিয়র কয়েকটা আমি যখন পাস আউট করি রামকৃষ্ণ মিশন থেকে, তারপরে জুনিয়র কয়েকটা ব্যাচের ছেলেরা, ঠিক আছে, পাস আউট করে তারা চাকরি করছে, সরকারি গভর্নমেন্ট চাকরি করছে, কে ডব্লিউবিএসসি ডিসিএলে করছে, কে দিল্লি মেট্রোতে করছে, ঠিক আছে? আমাদের পাড়ারই একটা মানে মেয়ে দিল্লি মেট্রো
মেট্রোতে চাকরি পেয়েছে, ঠিক আছে? তো জানতে পারি যে সে এইরকম একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করে চাকরি পেয়েছে। এবার সেই প্রতিষ্ঠানের নাম কিন্তু আমি আইটিআই মানে যখন শেষ লাস্ট আমার ইয়ার ছিল 2016 সালে, তখন আমি শুনি। কিন্তু ব্যাপার হচ্ছে কি, গুরুত্ব দিইনি সেইভাবে। আর প্রথম সবথেকে বড় কথা হচ্ছে, যদিও গুরুত্বই বা দিতাম, তাহলে আমার ফিনান্সিয়াল সাপোর্টও নেই। আমার বাড়ি থেকে সেরকম পড়াশোনা খরচা চালানোর মতো সেই ক্ষমতাটা আমার পরিবারের ছিল না। তো আমার নিজের পড়াশোনার খরচটা নিজেকেই চালাতে হবে, নিজেকেই স্ট্রাগল করতে হবে। তো 2000 মানে 20 সালের পর থেকে, ঠিক আছে? তো আমার যখন এবার 2016 সালের কথা বলছি, আমার আইটিআইটা কোনো রকমভাবে আমি পড়াশোনা করি, ঠিক আছে? আমার সেখানে আমার দাদুই আমাকে মানে আইটিআইটা খরচাটা আমার দিয়েছিল, পড়িয়েছিল, ঠিক আছে? তো তারপর থেকে কিন্তু আমি নিজের খরচটা সম্পূর্ণ নিজে চালাম। কারণ আইটিআই পড়তে পড়তে আমি বাড়িতে টিউশন পড়াতাম, নিজের হাতের খরচা, নিজের হাত খরচা, মোবাইল, একটা মোবাইল ফোন কিনি, ঠিক আছে? কারণ আমার নিজের হাতের মোবাইল ফোন কেউ কিনে দেয়নি, ঠিক আছে? এখনকার তো মানে ছেলে মেয়েদের তো বাবারা মায়েরা তো যা চাইছে হাতের কাছে তাই দিয়ে দিচ্ছে, ঠিক আছে? আকাশের চাঁদ চাইলে আকাশের চাঁদও দিয়ে দেবে, ঠিক আছে? তো অনেকেই এরকম যারা ফ্যামিলি থেকে বিলং করে, আমার মতো ফ্যামিলি থেকে, যারা নিজেদের খরচায় নিজেরা পড়াশোনা করে আজকে নিজের পায়ে দাঁড়িয়েছে। তো আমিও সেই ধরনেরই একটা পরিবার থেকে বিলং করে আমি নিজের খরচায় নিজে পড়াশোনা করেছি। আমি যেই সময়টা করে অ্যাকচুয়ালি আমার পড়াশোনা করার দরকার, সেই সময়টা পড়াশোনা করার মানে যে আর্থিক সহায়তা, সেটা আমি নিজেই জোগাড় করেছি, ঠিক আছে? সেটা না আমার পরিবার থেকে এসেছে, না আমার আত্মীয়স্বজন দিয়েছে, না আমার কোনো বন্ধুবান্ধব দিয়েছে। প্রথমেই বলি, আমার কোনো বন্ধুবান্ধব এমনিতেই ছোটোবেলা থেকেই মানে ছিল না, ঠিক আছে? স্কুল লাইফ মানে কাটানোর পর, উচ্চ মাধ্যমিক মাধ্যমিক দেওয়ার পর থেকেই মানে স্কুলের ফ্রেন্ডগুলো সব আস্তে আস্তে দূরে চলে যায়, ঠিক আছে? যে যার মতো সবার লাইফ এখন এখন স্বার্থপর, মানে স্বার্থের যুগ এখন, যে যার লাইফ গোছাতেই ব্যস্ত, ঠিক আছে? কেউ কারো কথা চিন্তা করবে না, ঠিক আছে? কে মরলো, কে বাঁচলো, কেউ কারো নিজের হলেই হলো, ব্যাস। বলে না, আপনি বাঁচলে বাপের নাম, সে একটা কথা আছে, তো সেই রকম ধারা সবাই। তো আমি তারপরে 2014 সালে, এই 16 সালে যখন আইটিআই পাস করি, তারপর থেকে আমি বহু প্রাইভেট কোম্পানিতে আমি এক্সাম দিয়েছি, পাস করেছি, কাজও করেছি, কিন্তু কোনো কাজটা আমার মনের মতো হচ্ছে না, ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? বাড়ি থেকে বলছে যে তুই কোনো কাজই করতে পারছিস না, তোর দ্বারা কোনো কাজ হবে না, যে কোম্পানিতেই ঢুকছিস 1 মাস 2 মাস 3 মাস কাজ করে ছেড়ে দিচ্ছিস, ঠিক আছে? কোনো জায়গায় স্থিরভাবে তুই কাজ করছিস না, ঠিক আছে? তোর মানে মন চঞ্চল, মন বসছে না, তো এরকম নানা কথা। সত্যি কথা বলতে কি, আমি কোনো কাজ করে স্যাটিসফাই হচ্ছি না, আমার মনের মতো কোনো কাজ আমি পাচ্ছি না, ঠিক আছে? যে একটা কাজ করে আমি কাজটা করব ভালোবেসে। সত্যি কথা বলতে কি, যদি ভালোবেসে তুমি যদি জীবনে কিছু করো না, সেটা পড়াশোনাই হোক, সেটা যে কোনো খারাপ কাজ হোক বা ভালো কাজ, তুমি যদি ভালোবেসে করো, তাহলে সেই কাজটায় তুমি সাকসেস হবেই, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো আমার কোনো জিনিসে ভালোবাসা ছিল না, কোনো কাজের প্রতি, সেই জন্য আমি সেইভাবে কোনো প্রাইভেট কোম্পানিতে কাজ করতে পারিনি, ঠিক আছে? তো তারপরে আমি যখন দেখছি আমার বয়সী বা আমার থেকে ছোটো বয়সী অনেক ছেলেরা মানে গভর্নমেন্ট জব করছে, ঠিক আছে? তারা কোথা থেকে করছে, কীভাবে করছে, তাদের থেকে মানে কথাগুলো জানতে পারলাম, শুনলাম যে এই প্রতিষ্ঠানে পড়ে। তখন আমি ভাবলাম, এই প্রতিষ্ঠানে পড়তে যে খরচাটা, সেই খরচাটা তো আমাকেই জোগাড় করতে হবে। তাহলে কী করতে হবে? 2022 সালে যখন কোভিড মোটামুটি সব কমপ্লিট হয়ে গেল, তখন আমার বয়স গিয়ে দাঁড়িয়েছে 28 বছর। তো তখন আমি নামি হচ্ছে খেলার মাঠে, এই র্যাট রেসে আমি নামি। তো তখন থেকে আমি মনস্থির করি, তাহলে আমাকে একটা কিছু করে দেখাতেই হবে। সারা জীবন এইভাবে লোকের কাছে মানে মাথা নিচু করে, ঠিক আছে, এই অবহেলিত, এই মানে সবাই আমাকে নিয়ে বিদ্রূপ করে, আমাকে মানে এরকম মানে কটাক্ষ করে, ব্যঙ্গ করে যে তোর দ্বারা কিছু হবে না, ঠিক আছে? তোর বাবা তো এরকম, তুই তো এরকম ফ্যামিলি থেকে বিলং করিস, ওর দ্বারা কিচ্ছু হবে না। অনেকের মনে মনে এইগুলো বলে, সামনে হয়তো বলে না, পিছনে বলে। যারা ভিডিওটা দেখছে তারা এখন ভাবছে হয়তো, হ্যাঁ আমি তো বলতাম এই কথাগুলো মনে মনে, ঠিক আছে? আমি মোটামুটি হলেও আমি একটু আন্দাজ করতে পারি, আমার একটা সিক্স সেন্স বলে তো একটা জিনিস আছে, তো সেখান থেকে আমি আন্দাজ করতে পারছি। অনেকেই আছে এই ভিডিওটা দেখছে, তো আমি দোকান গেলে, বাজার গেলে, ঠিক আছে, সবাই অনেকে প্রশ্ন করে, জানে, সব জানে, তারা শালা আগে থেকে সব জেনে বসে আছে, তবু সেই কাটা ঘায়ে নুনের ছিটাতে দেবে, ঠিক আছে, জিজ্ঞাসা করে করে, ঠিক আছে? কোনো বিয়ে বাড়ি, কোনো অনুষ্ঠান বাড়ি যেখানেই যেতাম, সেখানেই সবাই একটা কথা, কী রে কী করছিস এখন বর্তমানে? ছেলেদের তো এখন মানে ছেলেদের কোনো ছেলে পুরুষের একটা মানে এখন ফার্স্টে একটা মানে একটা যুবক পুরুষের প্রথম হচ্ছে, তাকে দেখতে পেলে সমাজ আগে তাকে জিজ্ঞাসা করবে, তুমি কি করো বাবা, তুমি কি করছো এখন তাহলে?
ঠিক আছে? কোনোদিন হয়তো জিজ্ঞাসা করে না তুমি কেমন আছো, তোমার শরীর কেমন আছে? ফার্স্টেই জিজ্ঞাসা করে তুমি কি করো বাবা, তুই কি করছিস রে এখন, তাহলে তুই কোথায় কী করছিস এখন তাহলে? ঠিক আছে, এটাই হচ্ছে তার পরিচয়, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে পরিচয়। মানুষের সাথে এখন ফার্স্ট টাইম দেখা হলে কোনো জায়গাতে মানুষ ফার্স্টে জিজ্ঞাসা করা উচিত কি, যে আগে মানুষ জিজ্ঞাসা করতো কি, এটা বহু বছর আগে মানুষ জিজ্ঞাসা করতো যে কিরে কেমন আছিস বল, শরীর কেমন আছে, বাড়ির সবাই কেমন আছে, এইগুলো না, সেগুলো নয়। হ্যাঁ, তুই কী করছিস রে এখন তাহলে, তুই কী করছিস বল, মানে মানুষ একদম মেন জায়গায়। তার মানে আমি এটা করছি বললো, তাহলে ক টাকা কী কামাস, ক টাকা কী মাইনে পাস, ঠিক আছে, তারপরে চলে গেলো মাইনের ব্যাপার জায়গায়। ঠিক আছে, তো সেটাই বলছি, মানুষের ইন্টেনশনটা আসলে কী, ঠিক আছে, মানুষ কাকে কীভাবে গুরুত্ব দেয় সমাজ, তাহলে এটাই হচ্ছে তার পরিচয়। কারণ মানুষের আইডেন্টিটি নির্ভর করছে তার রোজগারের ওপর, সবথেকে বড় কথা হচ্ছে। তো যেটাই বলছি, তো এইগুলো বাস্তবতাগুলো যারা বুঝতে শিখবে যত তাড়াতাড়ি, তারাই জীবনে কিন্তু আজকে প্রতিষ্ঠিত হতে পারবে তত তাড়াতাড়ি। ঠিক আছে, তো আমিও এই বাস্তবতাটা বুঝতে আমার অনেকটা সময় লেগেছিলো, তাই জন্য আমি অনেকটা দেরি করে আমি দেরি হয়ে গেছে। ঠিক আছে, তো তারপরে সবথেকে বড় কথা হচ্ছে, সেটা তো একটা আছেই, তারপর হচ্ছে পারিবারিক অর্থনৈতিক ফিনান্সিয়াল কন্ডিশন খুব খারাপ। ঠিক আছে, খুবই খারাপ আমার পারিবারিক, যে আমার পিছনে পয়সা মানে ঢালার মতো কেউ নেই। কারণ সবাই ভাবে কি, মানুষ ভাবে কি যে ওর পিছনে খরচা করবো, যদি কিছু না ইনকাম করে, যদি কিছু না কিছু করতে পারে, আমারই তো টাকাটাই লস হবে না। ঠিক আছে, মানুষ সবসময় একটা রিটার্নস পাচ্ছে, মানে পাওয়ার আশা করে, তাই সেইটা করেই সবসময় কারোর পিছনেও ইনভেস্ট করে। ঠিক আছে, এই ইন্টেনশনটা রাখে। ঠিক আছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ তোমার পাশে থাকবে না, কেউ তোমাকে দু পয়সা দিয়ে সাহায্য করবে না। তুমি একবেলা খেতে, মানে তুমি দুবেলা যদি খেতে না পাও, ঠিক আছে, কেউ তোমাকে এসে বলবে না ভাই এনে একটু খেয়ে নে। ঠিক আছে, যদিও বলে সেটা একবার বলবে দুবার বলবে, কিন্তু প্রত্যেক দিন তোমাকে বলবে না। নিজের খাবারটা নিজেকেই জোগাড় করতে হবে, তার জন্য নিজেকে পরিশ্রম করে নিজেকে বড় করতে হবে, নিজেকে হার্ড ওয়ার্ক করতে হবে, স্ট্রাগল করতে হবে, লাইফে দাঁড়াতে হবে। ঠিক আছে, তো আমার ক্ষেত্রে এরকমই ঘটেছে। ঠিক আছে, তো তারপরে 2022 সাল থেকে 2020 সালে যখন আমার ওই জবটা চলে যায়, রেলওয়ে প্রাইভেট ইন্ডাস্ট্রিতে একটা জব করতাম, ভালো কোম্পানি জব ছিল। তো জবটা যখন চলে যায়, জবটা অ্যাকচুয়ালি রিজাইন দিয়েছি আমি, কেন রিজাইনটা আমাকে পলিটিক্যালি রিজাইনটা দেওয়া করিয়েছে। ঠিক আছে, তো রিজাইনটা দেওয়ার পর আমি একটা ব্যবসা শুরু করি, যেহেতু হাতের কাজ জানি, আইটিআই, হ্যাঁ হাতের কাজ তো জানি, আইটিআই মানে তো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, হাতের কাজ জানি, আমি একজন টেকনিশিয়ান, আমি একটু হাতের কাজ জানি, আমি করে খেতে খাবো, করে খেতে পারবো। ঠিক আছে, যদিও আমার চাকরি নাও জোটে, আমি দুটো কাজ করেও খেতে পারবো। তো সেই ভেবে আমি শুরু করলাম আমার একটা ছোট বিজনেস, রিপেয়ারিং বিজনেস। কী রিপেয়ারিং না, ইলেকট্রনিক্স মেশিন রিপেয়ারিং বিজনেস। তো সেই ইলেকট্রনিক্স মেশিন রিপেয়ারিং বিজনেস করতে করতে লাইটের বিজনেস, বিভিন্ন ধরনের চার্জার লাইট, চার্জার ফ্যান, ইলেকট্রনিক্স বিভিন্ন রকম গান শোনার মেশিন, ঠিক আছে, তো এইগুলো রিপেয়ারিং করলাম, টর্চ লাইট, এগুলো রিপেয়ারিং করতে শুরু করলাম। করতে করতে সাথে সাথে মানে ওয়েট মেশিনে বলে একটা ইলেকট্রনিক্স যে ওয়েট মেশিন আছে, ডিজিটাল ওয়িং স্কেল, তো সেই ডিজিটাল মানে স্কেল, যেটাকে আমরা বাংলায় বলি কম্পিউটার ওজন কাঁটা, তো সেই মেশিনেরও আমি কাজ করতে শুরু করলাম। তো সমস্ত কিছু মানে ক্যালিব্রেশন সেটিং থেকে শুরু করে সমস্ত কিছু পার্ট সম্বন্ধে আমাকে জানতে হলো, সেগুলো নিজেই কিন্তু ঘেঁটে ঘেঁটে শিখেছি। আমাকে কেউ কিন্তু হাতে ধরে ধরে শেখায়নি যে এটাকেই বলে, কারণ আমার তো নিজের নলেজ আছে না। আর আমি বরাবরই টেকনিক্যালে খুব ভালো, স্ট্রং টেকনিক্যালে, আমার যে বিষয়টা, আমার যে সাবজেক্টটা, তাতে আমি খুব স্ট্রং। ঠিক আছে, কারণ আমি টেকনিক্যালটা খুব ভালো করে মন দিয়ে আমি পড়াশোনা করেছি এবং খুব ভালো করে আমি কাজটা ভালো করে শিখেছি। ঠিক আছে, কলেজেও আমি খুব ভালো স্যারেদের কাছে ছিলাম, কারণ আমার প্র্যাকটিক্যাল খুব ভালো টেকনিক্যালি। ঠিক আছে, একটা যদি সার্কিট ডায়াগ্রাম দিয়ে দেয়, আমি সঙ্গে সঙ্গে সেই সার্কিট ডায়াগ্রামটা দেখে আমি একটা সার্কিট বানিয়ে দিতে পারবো। ঠিক আছে, এবং সোল্ডারিং খুব ভালো, আমার সোল্ডারিংয়ের প্রসেস এবং নিখুঁত সোল্ডারিং দেখে মানে কেউ বুঝতে পারবে না, আমি যদি একটা সোল্ডারিং করি না, দেখে মানে বলবে যে এটা মেশিনে সোল্ডার, এমনই সোল্ডারটা আমি করি। তো যাই হোক, মানে সোল্ডারিং বলে যেটাকে আমরা বাংলায় দোকানে অনেকে বলে ঝাল দেওয়া, তাতালে ঝাল দেওয়া। ঠিক আছে, তো আমরা স্যারকে টেকনিক্যালি সোল্ডারিং বলি। ঠিক আছে, তো সেই ধরনের কাজ যেহেতু আমার ট্রেড হচ্ছে ইলেকট্রনিক্সে, আমি আইটিআই করেছি। ঠিক আছে, ইলেকট্রনিক্সের সমস্ত কম্পোনেন্ট সম্বন্ধে আমার ভালো জ্ঞান আছে, ডায়োড, ট্রানজিস্টার, রেজিস্টার, মাইক্রোপ্রসেসর, আইসি, সমস্ত কিছু এ টু জেড, ট্রান্সফর্মার থেকে শুরু করে সমস্ত কিছু। তো যাই হোক, অত ডিটেলসে এখন যাচ্ছি না। তো তারপরে আমার 2022 সাল থেকে আমি মনস্থির করি যে আমি একটা প্রাইভেটে মানে একটা প্রাইভেট কোচিং সেন্টারে পড়ে আমি এবার একটা সরকারি চাকরি আমাকে জোটাতেই হবে, যেভাবেই হোক না কেন সমাজে একটা প্রতিষ্ঠিত করতেই হবে। তো আমি সম্ভবত রেলের জন্যই পড়াশোনা করি, রেলের জন্য টার্গেট ছিল আমার লোকো পাইলট আর টেকনিশিয়ান, যে কোনো একটা আমাকে নিতেই হবে, ছিনিয়ে নিতেই হবে। তো সেই ভেবে আমি পড়াশোনা শুরু করলাম। ঠিক আছে, মরণ পড়া পড়তে লাগলাম, মরণ পড়া। ঠিক আছে,
না ছিল আমার জীবনে কোনো দুর্গা পুজো, না ছিল আমার জীবনে সরস্বতী পুজো, না ছিল আমার জীবনে বড়দিন, না নিউ ইয়ার, কোনো রকম অনুষ্ঠান, কোনো বিয়েবাড়ি, অন্নপ্রাশন বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, সমস্ত কিছু টোটালি বন্ধ করে দিয়েছিলাম। নিজেকে 4 দেওয়ালের ভেতর ঢুকিয়ে দিয়েছিলাম। এই 4টে দেওয়াল কোথায় পেয়েছি? না, এটা আমার একটা ছাদের চিলেকোঠার ঘরে একটা দোকান ঘর আছে, ঠিক আছে? তো ওইখানে মানে ওইটা দোকান ঘর এককালীন ছিল, তো দোকানটা বন্ধ হয়ে যায়, ওটা পড়ার ঘর হয়ে যায়। সেই পড়ার ঘরে পড়তে শুরু করলাম, ঠিক আছে? সেই রকম লেভেলের পড়াশোনা, ঠিক আছে? দোকান ঘরের ভেতরে যদি কেউ এখনও ঢোকো, এখনও দেয়ালে দেয়ালে আমার মানে নোটগুলো সাঁটিয়ে দিয়েছি, শুধু দেয়ালে না, এবং সিলিংয়ে অবধি, যে এখানে চোখ যাবে, যে এই ফর্মুলাটা ভুলে যাচ্ছি, এই ট্রিক্সটা ভুলে যাচ্ছি, এখানে চোখ গেল, ব্যাস এটা মনে পড়ে গেল। তো এইভাবে আমি পড়াশোনাটা করেছি, ঠিক আছে? ওই ঘরেই আমি মানে শুতাম, পড়তে পড়তে কখন রাত হয়ে যেত, আবার ওইখানেই ঘুম থেকে উঠতাম। তো এইরকমভাবেই আমি পড়াশোনা করেছি। এমন এক এক দিন গেছে, সব দিন যে আমি ঘরেই ঘুমিয়েছি তা নয়, কিন্তু আমি ঘরে চলে যেতাম। ওই ঘরটায় আমি একটা শান্তি পেতাম। আর ওখানে আমার একটা ঠাকুর ছিল, আমি ওখানে আমার মা তারা, বাবা ভোলেনাথকে আমি পুজো করতাম, ঠিক আছে? আমি ঈশ্বরের প্রতি প্রচণ্ড বিশ্বাস রাখি। আমি জানি আমাকে যে ক্ষমতা, যা কিছু আমাকে সম্মান দিয়েছে, সেটা সম্পূর্ণ ঈশ্বর দিয়েছে। ঈশ্বর চাইলেই কিন্তু তিনি কেড়ে নিতে পারেন। তাই জন্য কখনও অহংকার করাটা উচিত নয়। আজকে আমি গভর্নমেন্ট জব পেয়ে গেছি বলে আজকে আমি অহংকার করব, এমনটা নয়, ঠিক আছে? আমি জানি যে ক্ষমতা আমাকে ঈশ্বর দিয়েছে, সেটা মনে করলে ঈশ্বর আজ বা কাল যে কোনো মুহূর্তে আমার থেকে কেড়ে নিতে পারে। তাই নিজের মধ্যে কখনো অহংবোধ রাখা উচিত নয়, ঠিক আছে? অহংকার হলো পতনের মূল কারণ, এটা গীতায় লেখা আছে। অতএব অহংকার কোনো দিন করবে না। আমার পয়সা আছে বলে আমি অহংকার করব, আমার গ্র্যাভিটি নিয়ে আমি থাকবো, তা নয়, ঠিক আছে? যতটুকু প্রয়োজন ততটুকু। আর বিশেষ করে যারা তোমার দুঃখের সময় তোমাকে নিয়ে ব্যঙ্গ করেছে, কটাক্ষ করেছে, বিদ্রূপ করেছে, ঠিক আছে, তাদের থেকে সম্ভবত একটু সামলে থাকবে, ঠিক আছে? তাদেরকে গ্র্যাভিটি দেখাও, তাদেরকে ওয়েট দেখাও, তাদের কাছে নিজেকে হেল্লা ফেল্লা করে দিও না, ঠিক আছে? আর যখন তুমি চাকরি পেয়েছো, তোমার পিঠ চাপড়ে সে বলছে যে বাহ বাহ, আমি তো জানতাম তুই পারবি, বাহ বাহ খুব সুন্দর, আমি তো জানতাম তুই পারবি, তোর দ্বারাই হবে এটা, ঠিক আছে? এরকম করে বলছে। তো সেটাই বলছি, এটাই হলো আমাদের সমাজ, এটাই হলো আমাদের সমাজ। প্রতিবেশী বলো, বন্ধুবান্ধব বলো, আত্মীয় স্বজন বলো, সবাই সবাই, ঠিক আছে? আজকে তুমি মরে গেলে না, তোমার জন্য ওই 2 দিন কাঁদবে তোমার পরিবারও পর্যন্ত। তারপরে তুমি যখন তোমার অ্যাকচুয়াল তুমি হলো তোমার নিজের আপনজন, ঠিক আছে? তোমার নিজের আপনজন একমাত্র তুমি, শুধু তুমি। তুমি চাইলে তুমিই পারবে নিজের জীবনটাকে সেইভাবে তৈরি করে নিতে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, ঠিক আছে? থ্যাঙ্কস ফর ওয়াচিং।